না বাবা, আমি কিছুতেই ওই মেয়েকে বিয়ে করব না। ওই মেয়ে সবসময় শুধু মাসিমার মতো হয়তো শাড়ি নয়তো বা চুড়িদার পরে ঘুরে বেড়াই। ওর সাথে আমাকে একদমই মানাবে না। ওকে বিয়ে করলে সবাই আমার উপর হাসাহাসি করবে। একদম চুপ করে থাক। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, ওর মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। তাছাড়া শিল্পা ব্যাংকের ম্যানেজার, ও কি পোশাক পরে না পরে আমি শুনতে চাই না। ওর যোগ্যতা অনেক বেশি, বুঝেছিস? এভাবে অখিলবাবু জোর করে নিজের ছোটবেলার বন্ধুর মেয়ে শিল্পার সঙ্গে রোহিতের বিয়ে দেয়। কিন্তু শিল্পা ভীষণই সহজ সরল মেয়ে ছিল। সে সবসময় শুধু ফুলহাতা চুড়িদার নয়তো শাড়ি পরে ঘুরে বেড়ায়। তাই রোহিত মোটেও শিল্পাকে পছন্দ করতে পারে না। তাই বিয়ের পর রোহিত সবসময় শিল্পার সঙ্গে খারাপ ব্যবহার করে। এভাবেই কিছুদিন কাটে। একদিন রোহিত তাদের প্রতিবেশীর বাড়িতে একজন সুন্দরী মেয়েকে জিন্স টপ পরে গাছে জল দিতে দেখে, যা দেখে রোহিত খুবই অবাক হয়। ওরে বাস, এটা কি সুমনদের বাড়ি থেকেও বেড়াতে এসেছে নাকি? কি সুন্দর জিন্স টপ পরে মডার্ন মেয়ে। ইসরে, এই মেয়েটাকে পটিয়ে আগে বিয়ে করে নিতে পারলে ভালো হতো। রোহিত হা করে সেই মডার্ন মেয়ে অর্থাৎ মিলিকে দেখতে থাকে। মিলি ছিল সুমনের নতুন বিয়ে করা বউ। সুমন রেজিস্ট্রি ম্যারেজ করায় পাড়ার কেউই খুব একটা মিলিকে চেনে না। কিছুক্ষণ বাদে মিলি বাড়ির মধ্যে চলে গেলে রোহিত অফিসের জন্য রেডি হতে শুরু করে। কিন্তু রেডি হয়ে যাওয়ার পরও রোহিত অনেকক্ষণ ধরে জানালার দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার বলো তো, তুমি এতক্ষণ ধরে জানালার দিকে কেন তাকিয়ে আছো? এমন ভাবে দেখছো মনে হচ্ছে যেন কোনো ম্যাজিক দেখছো। হ্যাঁ, ম্যাজিকই বটে। অবশ্য তোমাকে বলে কি লাভ, তুমি তো আদ্যিকালের বদ্দি বুড়ি, তুমি এসবের কি বুঝবে? যাকগে, ওসব বাদ দাও, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় মিলি একটা ছোট ওয়ান পিস পরে রোহিতের বাড়িতে আসে। সে রোহিতের মা শর্মা দেবীকে এক বাটি পায়েস, গাজরের হালুয়া এবং ক্ষীর দিয়ে বলে, মাসিমা, আমি আপনাদের পাশের বাড়িতে নতুন বিয়ে করে এসেছি। আমার শাশুড়ি মা এই গাজরের হালুয়া, ক্ষীর আর পায়েস বানাতে বলেছিল, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে খাই। আমি শুনেছি সবার সঙ্গে শেয়ার করে খাবার খেলে কিন্তু ভালোবাসা বাড়ে। পাড়ার নতুন বউ মিলিকে এরকম ওয়ান পিস পরে দেখে শর্মা দেবী অবাক হলেও তার খুবই ভালো লাগে। কারণ শর্মা দেবীও নিজের মডার্ন বৌমা অর্থাৎ শিল্পাকে পছন্দ করে না। শুধুমাত্র স্বামীর মুখের উপর কথা বলতে পারে না বলে শর্মা দেবীও বাধ্য হয়ে ছেলের বিয়েতে রাজি হয়। এমন সময় রোহিত অফিসে না গিয়ে মিলির পাশে বসে তার সঙ্গে গল্প করতে শুরু করে। রোহিত দা, শর্মা আন্টি, আমি আসলে আপনাদের বাড়িতে আপনাদেরকে ইনভাইট করতে এসেছি। আমার যেহেতু বড় অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তাই আমরা ছোট্ট করে একটা রিসেপশন করব। আপনারা কিন্তু অবশ্যই যাবেন। এই বলে মিলি সেখান থেকে চলে যায়। দেখেছো তো মা, আমি কেন শিল্পাকে বিয়ে করতে চাইছিলাম না? আমি একটা মডার্ন মেয়ে খুঁজছিলাম। এই মিলি কি সুন্দর জিন্স টপ ওয়ান পিস পরে, দেখেই যে কারো পছন্দ হয়ে যাবে। কিন্তু আমার বউকে দেখো, কেমন যেন মাসিমা দিদিমাদের মতো ঝোলা ঝোলা চুড়িদার পরে ঘুরে বেড়াই। আর কি বলবো বলতো খোকা, আমারও তো মডার্ন বৌমা পছন্দ ছিল, কিন্তু তোর বাবার জন্য বাধ্য হয়ে শিল্পার সঙ্গে তোর বিয়ে দিতে হলো। আমার যদি মিলির মতো ওরকম একটা মডার্ন বৌমা থাকতো তাহলে খুব ভালো হতো। শাশুড়ি মা এবং স্বামীর মুখে এরকম কথা শুনে শিল্পার খুবই খারাপ লাগে। এভাবে সেই দিনের পর থেকে মিলি প্রত্যেক দিন মিনি স্কার্ট, ক্রপ টপ কিংবা সুন্দর ড্রেস পরে বাইরে ঘুরে বেড়ায়। আবার কখনো যদি মিলি ছাদে দাঁড়িয়ে থাকে, তাকে দেখে রোহিতের খুবই ভালো লাগে। কিন্তু একদিন শিল্পা ভীষণই রেগে যায়। তোমার লজ্জা করে না? তুমি একটা বিবাহিত পুরুষ হয়ে পাশের বাড়ির প্রতিবেশীর বউয়ের দিকে নজর দিচ্ছ। ওই মেয়েটা অসভ্য, কেমন অসভ্যদের মতো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, সেটাই তোমার খুব ভালো লাগে, তাই তো? এদিকে আমি ঝোলা চুড়িদার কিংবা শাড়ি পরলে তোমার দেখতে ইচ্ছা করে না। দেখো শিল্পা, আমার মাথা খারাপ করো না। আমার মিলির মতোই মডার্ন মেয়ে পছন্দ, যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঘুরে বেড়াবে। আর মিলি মোটেই অসভ্য জামা কাপড় পরে না। আজকাল সবাই এরকম পোশাক পরেই ঘুরে বেড়াচ্ছে, শুধু তুমি সেগেলে রয়ে গেছো। এভাবে দেখতে দেখতে মিলির শ্বশুর বাড়িতে অনুষ্ঠানের দিন এগিয়ে আসে। রোহিত এবং তার মা সেই রিসেপশন পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু শিল্পা সেদিন সাধারণ একটা পুরানো শাড়ি পরে যেতে চাইলে রোহিত খুবই রেগে যায়। এই দেখো, আমি তোমাকে এরকম সাদা শীতে শাড়ি পরে কিছুতেই প্রতিবেশীদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। সুমনের মতো একটা হেদা ক্যাবলা মিলির মতো অত সুন্দর একটা মডার্ন মেয়েকে পটিয়ে ফেললো, অথচ আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের বউ এরকম গাইয়া হয়ে যাবে, এটা আমার মোটেও পছন্দ নয়। রোহিতের মুখে এরকম কথা শুনে অখিলবাবু রেগে গিয়ে বলে, তোমার সাহস কি করে হয় নিজের বউয়ের সাথে এরকম ভাবে কথা বলার? শিল্পা যদি এই শাড়িটা পরে অনুষ্ঠান বাড়িতে যেতে চাই, তাহলে শিল্পা এই শাড়িটাই পরবে। আর তুমিও চুপচাপ কোনো কথা না বলে শিল্পার সঙ্গে যাবে, বুঝেছো?
বাবার মুখের উপরে রোহিত আর কোনো কথা বলতে পারে না। তাই কিছুক্ষণের মধ্যেই সবাই মিলিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সবাই দেখে মিলি একটা খুব সুন্দর মডার্ন গাউন পরেছে। মিলির এরকম স্টাইল দেখে তাদের খুবই ভালো লাগে। তাই রোহিত এবং তার মা দুজনেই নিজেদের মধ্যে মিলিকে নিয়ে প্রশংসা করতে থাকে। আরে কি ব্যাপার রোহিত দা, তোমার সাথে অনেকদিন দেখা হয়নি তো। বাহ বৌদি, বাড়িতে শাড়ি পরে এসেছো দেখছি। তা দাদা, তুমি এত সংস্কারী মেয়ে বিয়ে করলে কি করে? তুমি তো খুব মডার্ন মেয়ে পছন্দ করতে। আগে তুমি আমার ওপর তো হাসাহাসি করতে, এখন একবার আমার বউয়ের দিকে তাকিয়ে দেখো, যেমন সুন্দর ড্রেস আপ করে তেমনই সুন্দর স্টাইল। কপাল করে এরকম একটা মেয়ে পেয়েছি, বুঝেছো? সুমনের মুখে এরকম কথা শুনে রোহিত খুবই রেগে যায়। তাই রোহিত তখনই সুমনদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা বড় শপিং মলে চলে যায়। আর সেখান থেকে বেশ কিছু ক্রপ টপ, জিন্স, স্লিভলেস টপ, ওয়ান পিস এবং গাউন কিনে নিয়ে আসে। অনুষ্ঠান বাড়ি থেকে শিল্পা সেদিন রাত্রিবেলা বাড়িতে ফিরে এলে রোহিত বলে, শোনো, এক্ষুনি এই জামা কাপড়গুলো পরো। তোমার জন্য আমার কোথাও মুখ দেখার জো নেই। নিহাত বাবা আমাকে চাপ দিয়ে বিয়ে দিল, তা নাহলে আমি জীবনে কখনো তোমাকে বিয়ে করতাম না। সেই মডার্ন জামা কাপড়গুলো শিল্পা মোটেই পরতে চায় না, কারণ শিল্পা ভীষণই সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল আর সে নিজের ইচ্ছায় কখনোই জিন্স টপ পরতে চায় না। দেখো, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিছুতেই এই সমস্ত জামা কাপড়গুলো পরতে পারবো না। আমার শাড়ি আর চুড়িদার পরতে বেশি ভালো লাগে, আর তুমি আমাকে এই ধরনের জামা কাপড় পরতে বলছো? মানুষ কতটা ভালো তার বিচার জামা কাপড় দিয়ে কখনো হয় না, বরঞ্চ তার ব্যবহার, কথাবার্তা দিয়ে তাকে বিচার করা উচিত। এই, তুমি ওই ঠাকুমা দিদিমাদের মতো জ্ঞান দিও না তো। যেমন তোমার ড্রেসিং স্টাইল তেমনই তোমার কথাবার্তা। মিলিকে দেখো তো, তোমার তুলনায় হাজার গুণ ভালো। তোমার জন্য আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। এভাবে রোহিত অনেক জোরাজুরি করলেও শিল্পা কিছুতেই সেই মডার্ন জামা কাপড় পরতে চায় না। তাই রোহিত রাগ করে শিল্পার সঙ্গে কথা পর্যন্ত বলতে চায় না। অন্যদিকে রোহিত এবং তার মা প্রায় দিনই মিলিকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায়, কিন্তু বিভিন্ন রকমের রান্নাবান্না সমস্ত কিছুই শিল্পাকে করতে হয়। এমনই একদিন, যাই বলুন না কেন, বৌদির হাতের বিরিয়ানিটা কিন্তু ভীষণ ডেলিসিয়াস। আমার দিদা ঠিক একই রকম বিরিয়ানি বানাতো। বৌদি, তুমি যেই শাড়িটা আমার রিসেপশনের পার্টিতে পরে গিয়েছিলে, ওটা নিশ্চয়ই ভিনটেজ শাড়ি, তাই না? আমার দিদারও ওরকম সেম শাড়ি আছে। আসলে মিলি শুধুমাত্র শিল্পাকে অপমান করার জন্য এরকম মন্তব্য করে, আর শিল্পা সেটা খুব ভালো মতো বুঝতে পারে। আরে না না, আসলে তোমার পার্টিতে আমি যেই শাড়িটা পরেছিলাম ওটা মোটেই আমার দিদার শাড়ি ছিল না। আমি নিজে এরকম শাড়ি পরতে খুব পছন্দ করি। কি করব বলো, তোমার মতো জিন্স টপ, ক্রপ টপ পরলে কি আর আমাকে মানাবে? এই বলে শিল্পা সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রোহিত যখন অফিসে যায়, তখন তার বন্ধু বান্ধবরা রোহিতকে রাগানোর চেষ্টা করে। কি ব্যাপার রোহিত, এই নতুন বিয়ে করলি, অথচ আমাদের বৌদির সাথে একবার আলাপ করালি না? দেখি তুই কাকে বিয়ে করলি? বিয়ে করে আমাদেরকে তো ভুলে গেছিস। আচ্ছা যা, আমরা আর তোর কাছ থেকে কোনো খাবার খাবো না, শুধু তোর বউকে দেখে আসবো। হ্যাঁ রোহিত দা, এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। আমাদের ট্রিটও দিলে না। কি ব্যাপার, বৌদিকেও দেখালে না? আজকে কিন্তু আমরা নতুন বৌদিকে দেখতে তোমাদের বাড়ি যাবোই। এই মরেছে, এরা যদি আমার বাড়ি থেকে শিল্পাকে ওইরকম চুড়িদার শাড়ি পরে ঘুরতে দেখে, তাহলে আমার অফিসে একদমই মান সম্মান থাকবে না। আমি আবার কি করে এদেরকে আটকাই? রোহিত কি করবে কিছুই বুঝতে না পেরে তার অফিসের বন্ধুদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ির সামনে পৌঁছানোর পর রোহিত দেখে মিলি জিন্স টপ পরে শপিং করতে বেরোচ্ছে। এমন সময় রোহিত মিলিকে দেখিয়ে তার বন্ধুদেরকে বলে, ওই দেখ, ওইটা আমার বউ। দেখলি তো কি সুন্দর দেখতে, নীল জিন্স আর হলুদ রঙের টপ পরে যাচ্ছে। আমার বউকে ওই টপটা আমি গিফট করেছি। আমার চয়েস কত সুন্দর, দেখেছিস তো? মিলিকে দেখে রোহিতের বন্ধু বান্ধবরা খুবই খুশি হয়। বৌদিও তো মডার্ন, তাহলে নিশ্চয়ই অনেক ভালো ভালো রান্নাও করতে পারবে। আজকে বৌদির সঙ্গে আলাপ করে নিই, পরের দিন আমরা সকালে এসে তোর বাড়িতে ভুড়ি ভোজ করবো। এই বলে অনিশ এবং বাকি সবাই মিলে মিলির পেছন করতে শুরু করে, যা দেখে রোহিত তখনই তার বন্ধুদেরকে আটকায়। নে, হয়েছে তো আমার বউকে দেখা, এবার যা এখান থেকে। আমার বউ এখন শপিং করতে বেরোচ্ছে, আমার বউকে পেছন থেকে ডাকলে ভীষণ রেগে যাবে। এই বলে রোহিত তার বন্ধুদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবেই রোহিত সেই যাত্রায় নিজের মান সম্মান বাঁচিয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন রোহিত লক্ষ্য করে সুমনদের বাড়িতে ভীষণই ঝগড়া ঝামেলা হচ্ছে। এমন সময় রোহিত মিলির উচ্চস্বর শুনতে পায়। আমি একটা মডার্ন মেয়ে, আমি জিন্স টপ, ক্রপ টপ পরবো, ওয়ান পিস পরে ঘুরে বেড়াবো, মদ খাবো, ক্লাবে গিয়ে নাচানাচি করবো, এটাই তো স্বাভাবিক। আর কেন, আমাকে বিয়ে করার আগে তোমার মনে ছিল না? আমার মডার্ন জামা কাপড় দেখেই তো তুমি আমাকে বিয়ে করেছিলে। মিলি, তুমি কেন বুঝতে চাইছো না? তখন তুমি এরকম ছিলে, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর বাড়ির বউদের এইভাবে ক্লাবে গিয়ে শর্ট ড্রেস পরে অন্য ছেলেদের সাথে নাচানাচি করা মোটেও কিন্তু ভালো দেখাই না।
সুমনের কথা শুনে রোহিত বুঝতে পারে মিলি প্রত্যেকদিন রাত্রিবেলা ক্লাবে গিয়ে শর্ট ড্রেস পরে নাচানাচি করে, যা শুনে রোহিতের খুবই খারাপ লাগে। আর পরের দিন রোহিত যখন অফিসে যায় তখন রোহিতদা, কালকে ক্লাবে তোমার বউকে দেখলাম একটা শর্ট ড্রেস পরে মদ খেয়ে কয়েকটা ছেলের সাথে নাচানাচি করছিল। দেখে তো মনে হলো না বৌদির বিয়ে হয়ে গেছে। কালকে আমিও ক্লাবে ছিলাম। বন্ধুদের কথা শুনে রোহিত খুব ভালো মতোই বুঝতে পারে তারা প্রত্যেকেই মিলিকে নাইট ক্লাবে দেখেছে। তাই রোহিত এবার তার বন্ধুদেরকে সত্যি কথা বলে দেবে বলে ঠিক করে। সেদিন রোহিত তার বন্ধুদেরকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানায়। তাই রোহিত তার বন্ধুদেরকে নিজের বাড়িতে নিয়ে আসার পর বলে, এই যে দেখ, এটা তোদের বৌদি। তোদের বৌদি কখনোই ক্লাবে যায় না, শুধু শাড়ি আর চুড়িদার পরে। তোর আগের দিন ভুল মানুষকে আমার বউ ভেবেছিলি। অবশ্য আমিও তোদেরকে মিথ্যা কথাই বলেছিলাম, কেননা তোরা হয়তো আমার সংস্কারী বউকে পছন্দ করবি না বা হাসাহাসি করতে পারিস সেই জন্য। এটা তো হাসাহাসি করার কি আছে রোহিত? পোশাক আশাক দিয়ে কখনো মানুষ বিচার করা যায় না। তারপর বৌদি আজকে যে পোলাও আর ভুনা মাটন বানিয়েছে তাতে তো আমাদের জিভে জল চলে আসছে রে। অনিশের কথা শুনে সবাই হেসে ওঠে। অন্যদিকে শিল্পা নিজের আসল মর্যাদা পেয়ে খুবই খুশি হয়। সেদিনের পর থেকে রোহিত আর কখনো চুড়িদার কিংবা শাড়ি পরা নিয়ে শিল্পাকে কথা শোনায় না। অন্যদিকে কিছুদিনের মধ্যেই শুভম আর মিলির ডিভোর্স হয়ে যায়। সুমনের মায়ের কাছ থেকে সব কথা শোনার পর শর্মা দেবীও নিজের ভুল বুঝতে পারে। তাই শর্মা দেবীও আর কখনো শিল্পার সঙ্গে খারাপ ব্যবহার করে না। চন্দ্রিমা তার মা মিনতি দেবী এবং বাবা সৌগত বাবুর সঙ্গে একটি গ্রামে থাকত। চন্দ্রিমা অত্যন্ত বাধ্য মেয়ে ছিল, কিন্তু তার একটাই বদ অভ্যাস ছিল। তার পটি পেলে সে শুধুমাত্র রান্নাঘরেই পটি করত। ছোটবেলা থেকেই চন্দ্রিমা সবসময় তার মায়ের সাথে সাথে থাকত, আর তার মা যতক্ষণ রান্নাঘরে থাকত সেও তার মায়ের সঙ্গে রান্নাঘরেই বসে থাকত। এবং তার পটি পেলে তার মা চন্দ্রিমার টয়লেট সিটটা রান্নাঘরেই এনে দিত। তাই রান্নাঘরে পটি করার অভ্যাস চন্দ্রিমা কিছুতেই কাটিয়ে উঠতে পারেনি। চন্দ্রিমার এখন 10 বছর বয়স। একদিন, ইস কি অবস্থা, তুই আবার রান্নাঘরে পটি করে ফেললি। তোকে কতবার বলেছি তোর পটি পেলে আমাকে বলবি, চেপে রাখিস কেন? তোর জন্য এখন সারা রান্নাঘর ধুতে হবে। তুমি তো আমাকে তোমার পাশে বসে পড়তে বললে। তুমি তো বললে এক পা এদিক থেকে ওদিক করলে তুমি আমার ঠ্যাং কোড়া করে দেবে। সেই জন্যই তো আমি উঠিনি এখান থেকে, আর আমার এখানেই পটি হয়ে গেছে। এমনিতেও ছোটবেলা থেকে তো আমি রান্নাঘরেই পটি করি। রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে চন্দ্রিমার বাবা সৌগত বাবু সেখানে আসে। আরো দাও প্রশ্রয়। সবসময় বলতাম যেখানে সেখানে টয়লেট সিটটা নিয়ে ওকে পটি করানো অভ্যাস করিও না। তুমি তো কখনোই আমার কথা শোনোনি। আরে বাবা, বাচ্চারা তো টয়লেট সিটে পটি করবেই, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি টয়লেট সিটটা নিয়ে বাথরুম রান্নাঘর সব জায়গায় ঘুরে বেড়াবে। এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, তুমি আমার আর মাথা গরম করিও না। কত বাচ্চারাই তো ছোটবেলা থেকে যেখানে সেখানে পটি করে, কিন্তু বড় হয়ে কি তারা সেই অভ্যাসটা বজায় রাখে? আমাদের মেয়ে যে কেন এরকম হলো আমি আজও বুঝে উঠতে পারলাম না। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। চন্দ্রিমা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন বিয়ের বয়সে এসে দাঁড়িয়েছে, কিন্তু তার সেই রান্নাঘরে পটি করে ফেলার অভ্যাস এখনো পাল্টায়নি। চন্দ্রিমার সাথে তাদের গ্রামেরই একটি ছেলের বিয়ে ঠিক হয়, কিন্তু চন্দ্রিমার এই অভ্যাসের কারণে মিনতি দেবীর চিন্তা দিনে দিনে বাড়তেই থাকে। তোর জন্য যে আমি একটুও শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না, সেটা কি তুই বুঝিস না? এত বড় হয়ে গেছিস, এখন অন্তত ব্যবহারটা পাল্টা। কয়েকদিন পরেই তো তোর বিয়ে। তুই কি বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়েও এমন করবি? আমি কি করব বলো তো মা? তুমি তো জানো রান্নাঘর ছাড়া আমার কোথাও পটি হয় না। চারিদিকে এত মশলাপাতির গন্ধ, তেল মশলা ঝাঁজ, এসব আমার নাকে না এলে আমি পটি করতে পারি না। আর যেখানেই পটি করি না কেন আমি তো পরিষ্কার করে দিই। বলো কিরকম নির্লজ্জ মেয়ে রে তুই। তোর ঘৃণা লজ্জা বলে কিছু নেই। তুই নিজে পরিষ্কার করিস বলে যেখানে সেখানে পটি করে দিবি? বিয়ের দিন কতক্ষণ তোকে সেজে গুজে একইভাবে বসে থাকতে হবে বলতো? তখন পটি পেলে তুই কি রান্নাঘরে দৌড়ে আসবি, নাকি জামা কাপড়েই পটি করে দিবি? সেই জন্যই তো বলছি আমার বিয়ে দিও না। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হবে, আর আমি পটি চেপে না রাখতে পারলে আমার স্বাদের বিয়ের লেহেঙ্গাটাও নষ্ট হয়ে যাবে। তাহলে তুই সারা জীবন বিয়ে না করে বসে থাকবি, তাই তো? কিন্তু তবুও তুই রান্নাঘরে পটি করার অভ্যাস ছাড়তে পারবি না। এক কথা রোজ রোজ বলে আমার মাথা খারাপ করো না তো। তার চেয়ে বরং এক কাজ করো, আমার বিয়ের লেহেঙ্গাটা হলুদ রঙের বানিয়ে দিও। আমি ওটা পরে পটি করে দিলেও কেউ কিছু বুঝতে পারবে না।
বিয়ের দিন যাতে চন্দ্রিমা এবং তার বাবা মায়ের কাউকে অপ্রস্তুতিতে পড়তে না হয় সেই জন্য মিনতি দেবী তার মেয়েকে কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খাওয়ায়। আর তাছাড়াও পটি বন্ধ হওয়ার 2-1টা ওষুধও খাইয়ে দেয়। এমন ব্যবস্থা নেওয়ায় চন্দ্রিমার বিয়ের দিন তার আর পটি পায় না। চন্দ্রিমা এবং অরিজিতের বিয়ের অনুষ্ঠান খুব ভালো মতোই সম্পন্ন হয়ে যায়। এসো বৌমা, সবার সঙ্গে আলাপ করো, তারপর রান্নাঘরে গিয়ে সবার জন্য কিছু একটা বানিয়ে নিয়ে এসো। আজকে আমাদের বাড়িতে তোমার প্রথম দিন, তাই আমাদের বাড়ির প্রথা মতো আজকে তোমাকে সবাইকেই কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে। না উপরওয়ালা, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার সাথে এরকম কিছুতেই করতে পারো না। কেউ আমাকে চিমটি কেটে বলুক যে এটা স্বপ্ন, এটা সত্যি নয়। কাল থেকে ওষুধ খেয়ে খেয়ে পটি আটকে রেখেছি। এখন যদি রান্নাঘরে যাই আমি এক্ষুনি পটি করে ফেলবো। প্লিজ উপরওয়ালা, তুমি আমাকে বাঁচাও। কি ভাবছো চন্দ্রিমা? মা কি বললো তুমি শুনতে পেলে না? তুমি কি ভয় পাচ্ছো? তোমাকে খুব বেশি কিছু বানাতে হবে না, তুমি যেটা ভালো পারো সেটাই বানিয়ে নিয়ে এসো, অল্প হলেও চলবে। ও, তার মানে এটা স্বপ্ন নয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যখন রান্নাঘরে থাকবো তোমরা প্লিজ কেউ সেখানে এসো না। আমি রান্না করার সময় কেউ দাঁড়িয়ে থাকলে আমি ভীষণ নার্ভাস ফিল করি। না না, তুমি যাও। অরিজিতের কথা মতো চন্দ্রিমা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে ঢুকতেই তার আরো জোরে পটি পেয়ে যায়। এরকম ভাবে সে কিভাবে রান্না করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। এদের বাথরুমগুলো সবার ঘরের মধ্যেই। আমি যদি এখন রান্নাঘর থেকে বাথরুমে যাই ওরা সবাই বুঝতে পেরে যাবে। কি যে করবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেই যদি রান্নাঘরে পটি করে ফেলি তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। এত কিছু ভাবতে ভাবতেই চন্দ্রিমা রান্নাঘরেই পটি করে ফেলে। ভাগ্যিস আমার বিয়ের লেহেঙ্গাটা হলুদ রঙের কিনেছিলাম, না হলে আজকে কি যে হতো কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু এত গন্ধ বেরোচ্ছে, এটাকে যে কিভাবে আটকাবো আমি তো বুঝতে পারছি না। হঠাৎই চন্দ্রিমার চোখ তাদের রান্নাঘরে রাখা আতরের শিশির দিকে পড়ে। সে কিছুটা আতর নিয়ে রান্নাঘরে ভালো মতো ঢেলে দেয়, সাথে সাথে তার বিয়ের লেহেঙ্গাতেও কিছুটা আতর ঢেলে দেয়। এর ফলে পুরো রান্নাঘর আতরের গন্ধে ম ম করতে থাকে। কিছুক্ষণ পরে চন্দ্রিমা ক্ষীর বানিয়ে সকলের কাছে নিয়ে আসে। চন্দ্রিমা সেই ক্ষীর নিজের হাতে সবাইকে পরিবেশন করে দেয়। তার বানানো ক্ষীর খেয়ে সবাই খুবই খুশি হয়। কিন্তু অতিরিক্ত পরিমাণে আতরের গন্ধ পেয়ে চন্দ্রিমার শাশুড়ি মা প্রতিমা দেবী তাকে তার কারণ জিজ্ঞাসা করে। আসলে আমি প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, তাই আতর আর নানান রকমের মশলা টশলাগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। কিন্তু সব সাজিয়ে রাখতে রাখতে হঠাৎই আতরটা পড়ে গেছে, আর সেই জন্য আমি বিরিয়ানি বানাতে পারলাম না। বিরিয়ানি বানাতে একটু সময় লাগতো, আপনাদের আমি কতক্ষণই বা অপেক্ষা করিয়ে রাখতাম বলুন তো? সে সব তো না হয় ঠিক আছে, কিন্তু তোমার জামাই হলুদ হলুদ কি লেগে আছে? তোমার বিয়ের জামাটা তো একেবারে নষ্ট হয়ে গেল, ওটা সাবান দিয়ে ধুলে উঠবে তো? দেখি, আমাকে দেখো দেখি একবার। এই তুমি কি করছো? আমার জামায় হাত দিও না। আমাদের বাড়ির নিয়ম আছে, বিয়ের 1 বছর পর্যন্ত মেয়েদের বিয়ের জামায় মেয়েরা ছাড়া আর কেউ হাত দিতে পারে না। এরকম নিয়ম তো কোথাও শুনিনি বাবা। যাই হোক, জামাটাতে যেটা লেগে আছে তুমি সেটা ধুয়ে দিও। এভাবে নোংরা অবস্থায় জামাটা ভাঁজ করে আবার রেখে দিও না। হ্যাঁ মা, আমি ধুয়ে দেব। বিরিয়ানি বানানোর জন্য যখন মশলা বের করছিলাম তখনই হয়তো হলুদ টলুদ কিছু লেগে গেছে। তাদের বাড়ির আত্মীয়দের মধ্যে বেশ কয়েকজন বাচ্চাও ছিল। তারা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখনই হঠাৎ করে চন্দ্রিমার পাশে একটা বাচ্চা ছেলে চলে আসে। এ বাবা, নতুন আন্টির জামাই তো পটি লেগে আছে, আমি দেখতে পাচ্ছি। এ বাবা, এত বড় মেয়ে হয়ে জামাই পটি করে ফেলেছে। আমি জামাই পটি করলে মা তো আমাকে অনেক বকে, তোমায় কেউ বকছে না? বাচ্চাটির কথা শুনে চন্দ্রিমা খুবই লজ্জায় পড়ে যায়। সে কোনো রকম ভাবে সবার কথা এড়িয়ে সবাইকে কিছু একটা ভুলভাল বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। শ্বশুর বাড়িতে এসে ঠিকঠাক ভাবে পটি করতে পারছে না বলে চন্দ্রিমার শরীর খারাপ করতে থাকে। তার শ্বশুর শাশুড়ি এবং অরিজিৎ সকলেই খুবই চিন্তায় পড়ে। এদের এবার কি করে বোঝাই যে রান্নাঘরে ছাড়া আমার পটি হওয়া কখনোই সম্ভব নয়। আর যতদিন আমি ঠিক করে পটি করতে পারবো না ততদিন আমার শরীর এরকমই খারাপ হতেই থাকবে। শাশুড়ি মা তো আমার হাতে রান্নাঘরের দায়িত্বটাও দিচ্ছে না। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। কোনো উপায় না পেয়ে চন্দ্রিমা নিজেই তার শাশুড়ি মাকে রান্না করার দায়িত্ব দেওয়ার কথা বলে। আপনার তো বয়স হচ্ছে, বলুন আপনি এবার রান্না করাটা বন্ধ করুন। এখন তো আমি এসে গেছি, আমি সব রান্না করতে পারি। আপনি ঘরে বিশ্রাম নিন, আমি ঠিক সব জোগাড় করে গুছিয়ে নেব। না না, এসব তুমি কি বলছো? তুমি নতুন বউ, সবে আমাদের বাড়িতে এসেছো,
এখনই তোমাকে দিয়ে এত কাজ করালে লোকে কি বলবে বলো তো? আরে বুড়ি, তোমাদের রান্নাঘরে হাত দিয়ে না পেরে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি প্লিজ দয়া করে রান্নাঘরটা আমার হাতে দাও। আমি শান্তিতে রান্নাঘরে একটু পটি করে নিজের মনের স্বাদটা মেটাই। চঞ্জিমা অনেক জোরাজোরি করলে প্রতিমা দেবী তার বৌমাকে রান্না করার দায়িত্ব দিয়ে দেয়। আর সেই সুযোগে ফাঁকা রান্নাঘরে চঞ্জিমা পটি করতে শুরু করে। সে পটি করে সেটাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখতো, যাতে কেউ আসলে সেটা দেখতে না পায়। পরে সময় মতো সে সেটা পরিষ্কার করে দিত। প্রত্যেকদিন তাদের রান্নাঘর থেকে খুবই খারাপ গন্ধ আসতে দেখে প্রতিমা দেবীর খুবই সন্দেহ হয়। রোজ রান্নাঘর থেকে এত বিচ্ছিরি গন্ধ কেন আসে বলো তো? আশেপাশে কোনো নর্দমা কিংবা খাল কিছুই তো নেই। রান্নাঘর থেকে এরকম বিচ্ছিরি গন্ধ এলে কি সেই রান্নাঘরে রান্না করা যায়? আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, আমি ঠিক রান্না করে নিতে পারছি। আপনি চিন্তা করবেন না, আপনি নিজের ঘরে গিয়ে বসুন, আমার একটু পরেই রান্না হয়ে যাবে। ওই ঝুড়ির তলায় কি আছে? এরকম ঘরের একটা কোনায় একটা ঝুড়িতে কি ঢাকা দিয়ে রেখেছো? এভাবে ঢাকা দিয়ে রাখার মতো কোনো জিনিস তো আজকে বাজার থেকে আসেনি। আসলে রান্নাঘরে খুব ইঁদুর ঘুরছে, একটাকে ধরতে পেরে তাই আমি ওরকম ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছি। আপনি চিন্তা করবেন না, আপনি ঘরে গিয়ে বসুন না। দেখি তো কেমন ইঁদুর। এরকম ইঁদুর আমি অনেক ধরেছি, আর এই একটাকে ধরেও বাইরে ছেড়ে আসতে আমার কোনো অসুবিধা হবে না। এই বলে প্রমিতা দেবী ঝুড়িটা কিছুটা তুলেই ঝুড়ির মধ্যে হাত ঢোকাতে গেলে চন্দ্রিমা ভীষণ জোরে চিৎকার করে ওঠে। চন্দ্রিমার আচরণে প্রমিতা দেবীর কেমন যেন খটকা লাগে। সেই জন্য সেদিনের পর থেকে সে রান্নাঘরে না এলেও আড়াল থেকে চন্দ্রিমার উপর নজর রাখতে থাকে। একদিন সে দেখতে পায় চন্দ্রিমা রান্নাঘরে পটি করে সেটাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছে। ছি বৌমা, তুমি রান্নাঘরে পটি করেছো? কতদিন ধরে চলছে এসব? তুমি কি রোজ রান্নাঘরে পটি করো? তোমার একটুও ঘেন্না লাগে না? তুমি যেই ঘরে খাও সেই ঘরে এভাবে হাঁকতে পারো? ছি 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 ছি, ভেবেই আমার গা গুলিয়ে আসছে। প্লিজ মা, আপনি চিৎকার করবেন না। আমি চাই না এই কথাটা আর কেউ জানুক। আমার খুব ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর কখনো এরকম হবে না। এতই যখন তোমার লজ্জা, তাহলে রান্নাঘরে পটি কেন করেছো? এই পটিটার পাশে সারাদিন বসে বসে তুমি রান্নাও করতে। তখন যখন তোমার ঘৃণা হয়নি, এখনো তোমাকে লজ্জা পেতে হবে না। আমি আজকে অরিজিৎকে সবকিছু বলবো। এরকম নোংরা মেয়েকে নিয়ে আমরা সংসার করতে পারবো না। হ্যাঁ মা, আসলে ছোটবেলা থেকে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে তেল ঝাল মশলা এসবের গন্ধ শুকে শুকে আমি টয়লেট সিটে পটি করতাম। তাই এসবের গন্ধ আমার নাকে না এলে আমার পটি হতেই চায় না। আমাকে ক্ষমা করে দিন মা। আপনি চাইলে আমি আজকেই বাপের বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু প্লিজ কাউকে কিছু বলবেন না। চন্দ্রিমার কথায় প্রমিতা দেবীর ভীষণ মায়া হয়, তাই সে তার বাড়ির কাউকেই কিছু বলে না। তারপর থেকে যাতে চন্দ্রিমা এরকম নোংরামি না করে সেই জন্য প্রমিতা দেবী চন্দ্রিমার বাথরুমের চারিদিকে রান্নায় ব্যবহার করা নানান রকমের মশলাপাতি রেখে দেয়। চন্দ্রিমা বাথরুমে গেলে সেগুলোর ঘ্রাণ পেলে তার বাথরুমে পটি করতে আর কোনো অসুবিধা হয় না। এভাবেই ধীরে ধীরে তার রান্নাঘরে পটি করার অভ্যাস দূর হয়ে যায়।